হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেডিবি অনলাইন নার্সিং অ্যাডমিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাজমা সুলতানা বর্ণালী, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার, ঢাকা নার্সিং কলেজ, ঢাকা। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ক্লাসটি আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই অধ্যায় দুটি। চলো বন্ধুরা শুরু করি। তো এটা হচ্ছে আমার পরিচয়। এরপরে হচ্ছে আমাদের লেকচার দেখা যাচ্ছে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। এখানে দুটো ছবি আছে। ছবিতে দেখা যাচ্ছে আমরা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির কিছু উদাহরণ দেখাচ্ছে, এবং এই উদাহরণ দুটির সঙ্গে আমরা সবাই ছোটবেলা থেকে কম বেশি পরিচিত। স্থির তড়িৎকে ইংলিশে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স। তো স্থির তড়িৎ সম্পর্কে আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি। ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তু অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করে, এই ধর্মকে তড়িৎ আহিতকরণ বা ইলেকট্রিফিকেশন বলে। তো এরপরে হচ্ছে ডক্টর গিলবার্ট প্রথম তড়িৎ আহিতকরণের ধর্ম আবিষ্কার করেন। এই জিনিসটা আমাদের একটু ডক্টর গিলবার্টের নামটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসতে পারে যে তড়িৎ আহিতকরণের ধর্ম প্রথম কে আবিষ্কার করেন। এর পরের টপিকটা, পরের সেন্টেন্সটা হচ্ছে সর্বপ্রথম গ্রিক দার্শনিক থেলিস পর্যবেক্ষণ করেন যে সুলেমানি পাথর বা পাইন গাছের শক্ত আঠা দিয়ে রেশমি কাপড়কে ঘষলে এগুলো ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। তো এখানকার আমাদের লক্ষ্য রাখতে হবে গ্রিক দার্শনিক থেলিসের কথা এবং তার সুলেমানি পাথরের কথা, এবং রেশমি কাপড়কে যে সে ঘষলো এবং এর ফলে যে একটা কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করলো, এটাও হচ্ছে তড়িতাহিতকরণ। এরপরে আমরা আসি চার্জ কি। ধনাত্মক বা ঋণাত্মক আধানকে চার্জ বলে। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো আধানকেই আমরা চার্জ বলে থাকবো। এরপরে আমরা আসি বিন্দু চার্জ। বিন্দু চার্জ বলতে আমরা বিন্দু বা খুব ক্ষুদ্র আকারের চার্জকে বুঝে থাকি। আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয় তখন ওই চার্জিত বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলা হয়। বিন্দু চার্জের উদাহরণ হিসেবে আমরা ইলেকট্রনের চার্জ ধরতে পারি, কারণ আমরা জানি ইলেকট্রন হচ্ছে পরমাণুর সব থেকে ক্ষুদ্রতম একক। তো ইলেকট্রনের চার্জ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবসময় মনে রাখতে হবে। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻³ কুলম্ব। এরপরে আমরা আছি প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান কিন্তু বিপরীতধর্মী, সেটা হচ্ছে প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটনের চার্জের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন নেই, দ্যাটস মিন এটা হচ্ছে পজিটিভ চার্জ। এরপরে আমরা আসি কুলম্বের সূত্র। স্থির তড়িতের ক্ষেত্রে কুলম্বের সূত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা জানি F = 1/4πε0 Q1 × Q2/r²। এখানে Q1 এবং Q2 এই দুটা থেকে আমরা বোঝাচ্ছি বিন্দু চার্জ। এখানে আছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে এখানে Q1 এবং Q2 এই দুটা দিয়ে বোঝানো হচ্ছে বিন্দু চার্জ, এবং এখানে 1/4πε0 এই জিনিসটার মান অ্যাকচুয়ালি 9 × 10⁹। এখানে আমার একটু ভুল হয়েছে, এটা হবে 9 × 10⁹। এখানে আর দ্বারা বোঝানো হচ্ছে Q1 চার্জ, Q2 চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো পরের লাইনে আমরা ব্যাখ্যাটা দেখতে পাচ্ছি। এখানে Q1 এবং Q2 হলো দুটি বিন্দু চার্জ এবং আর হলো বিন্দু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। F বল চার্জ দ্বয় পরস্পরের উপর ক্রিয়াশীল। এই চার্জ এই Q1 এবং এই Q2 এর মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F। কুলম্বের সূত্র যে বিষয়ের উপর নির্ভরশীল তা হলো চার্জ দুটির পরিমাণ, চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব এবং চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম। এই তিনটা জিনিস আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। পরীক্ষায় এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী স্লাইডে গেলে আমরা দেখতে পাবো কুলম্বের সূত্রের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এপসাইলন হলো চার্জ দুটি যে মাধ্যমে অবস্থিত ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানে ভেদনযোগ্যতা। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা। এপসাইলন নটের মান হচ্ছে 8.854 × 10⁻² কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এপসাইলন নটের মানটাও আমাদের এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 1/4πε0 = 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। অনেক ক্ষেত্রেই পরীক্ষায় এই একক জিনিসটা প্রমাণ এসে থাকে, তো এটাও আমাদের মনোযোগ দিয়ে রাখতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমরা কুলম্ব বলটা বের করব তখন বলের মান যদি ধনাত্মক হয় তাহলে বল হবে বিকর্ষণমূলক, আর যদি ঋণাত্মক হয় তাহলে বল হবে আকর্ষণমূলক। এই বিষয়টা আমাদের ম্যাথ করে রেজাল্ট বের করার পরে খেয়াল করতে হবে। যদি ফলাফল ধনাত্মক হয় তাহলে আমাদের লিখতে হবে বল বিকর্ষণমূলক, আর যদি ঋণাত্মক হয় তাহলে লিখতে হবে বল হচ্ছে আকর্ষণমূলক।
এরপরে আসি তড়িৎ বলরেখার ধর্ম। তড়িৎ বলরেখা বিষয়টা অনেকটা কোনো একটি আধান থেকে যে বলরেখা জিনিসটা আসলে ইমাজিনারি, এর বাস্তবে কোনো হচ্ছে উদাহরণ দেওয়ার মতো কোনো বিষয় না, এটা আমাদের ইমাজিন করে নিতে হয়। তো বলরেখা সবসময় এরকম সরল রেখা হবে, এগুলো কখনো বক্ররেখা হয় না এবং এগুলো একটা আরেকটাকে কখনো ছেদ করতে পারে না। তো বলরেখার ধর্মের মধ্যে প্রধান ধর্ম হচ্ছে বলরেখাগুলো খোলা বক্ররেখা হবে। তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হবে। যেমন আমরা যদি মনে করি এখানে এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, তো বলরেখাগুলো সবসময় ধনাত্মক চার্জ থেকে বের হবে এবং ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হবে। এমন ধনাত্মক চার্জ থেকে বের হবে এবং ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হবে। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। বলরেখা কখনো একটা জিনিস থেকে বের হওয়ার সময় এইভাবে বের হয়ে এভাবে কখনো যাবে না, এটা কখনো হবে না। বলরেখা সবসময় এইভাবে সোজা বা বাঁকাও যাবে, কিন্তু একটা কখনো এইভাবে ক্রস করবে না। এরপরে আছে পরিবাহীর অভ্যন্তরে কোনো প্রকার বলরেখা থাকবে না, এটাও গুরুত্বপূর্ণ, অনেক সময় এমসিকিউতে এই কোশ্চেনটা চলে আসে। এরপরে আসি অপরিবাহী পদার্থ কি আর পরিবাহী পদার্থ কি। অপরিবাহী পদার্থ হচ্ছে যেসব পদার্থ হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করে না, আর পরিবাহী পদার্থ হচ্ছে যেসব উপাদান বা পদার্থ হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। অপরিবাহী পদার্থের মধ্যে আছে কাঁচ, প্লাস্টিক, এবোনাইট, রাবার ইত্যাদি। এরপর আছে ডাইইলেকট্রিক পদার্থ। ডাইইলেকট্রিক পদার্থ আবার দুই প্রকার, একটা হচ্ছে মেরুবর্তী আর একটা হচ্ছে অমেরুবর্তী। অমেরুবর্তী পদার্থগুলোর মধ্যে আমাদের কিছু কিছু পদার্থের কথা সবসময় মাথায় রাখতে হবে, যেটাকে আমরা কাইন্ড অফ বলতে পারি মেমোরাইজ করার মতো, যেমন CH4 বা মিথেন। এরপর আছে হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস এবং অক্সিজেন। আরও আছে, আমরা আরও বলতে পারি, কিন্তু আপাতত আমাদের এই কয়টা মনে রাখলেই হবে যে এরা হচ্ছে অমেরুবর্তী ডাইইলেকট্রিক পদার্থ। এরপরে হচ্ছে মেরুবর্তী ডাইইলেকট্রিক পদার্থ। মেরুবর্তীর মধ্যে আছে NH2, H2O মানে পানি, আর হচ্ছে HF বা হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু কষ্ট করে মনে রাখতে হবে, মাঝে মধ্যে এগুলো এমসিকিউতে চলে আসতে পারে। পরবর্তী স্লাইডে যাই। এরপর হচ্ছে ধারক বা কন্ডেন্সার, বা অনেক সময় ধারককে আমরা বলতে পারি ক্যাপাসিটর। ধারক জিনিসটা হচ্ছে বাংলায় বললেই আমাদের মনে হচ্ছে কোনো কিছু ধারণ করে যা তাই ধারক। তো ধারক হচ্ছে চার্জকে সঞ্চয় করে রাখে এরকম একটা ব্যবস্থা। তো ধারককে হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, এটা সবসময় মনে রাখতে হবে। সি দ্বারা কিন্তু চার্জকেও বোঝানো হয়, তো এটা কোথায় কখন সিটা ব্যবহার হচ্ছে এটা একটু খেয়াল করতে হবে, যে ধারক বোঝাচ্ছে নাকি চার্জ বোঝানো হচ্ছে। ধারকের সমন্বয় বা সমন্বয় বলতে হচ্ছে একটার সাথে আরেকটা ধারক কি করে সংযোগ দেওয়া হয় সেটাকে বোঝায়। সমন্বয় হচ্ছে দুই প্রকার, ধারকের সমন্বয় সবসময় মনে রাখতে হবে দুই প্রকার। আমরা জানি যে রোধের সমন্বয় আছে, যেমন হচ্ছে রোধের সমন্বয়, এটা আমরা পড়বো হচ্ছে চলতরিতে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধারকের সমন্বয় এবং রোধের সমন্বয় দুটো হচ্ছে পরস্পরের বিপরীত। আমরা যদি ইকুয়েশন আকারে লিখি তাহলেও এটা পরস্পরের বিপরীত হবে। তো ধারকের সমন্বয় এবং রোধের সমন্বয় দুটোই দুই প্রকার, দুইভাবে সমন্বয় করা যায়। শ্রেণী সমন্বয় একটা, আর একটা হচ্ছে সমান্তরাল সমন্বয়। সমন্বয় বা তোমরা অনেক সময় কোশ্চেনে দেখতে পারো সমবায়, সমবায় বা আর একটা দেখতে পারো সংযোগ। তো এখানে সমন্বয় লেখা আছে, সমন্বয়কে তোমরা সমবায়ও দেখতে পারো প্রশ্নে, অথবা সংযোগ দেখতে পারো। তাহলে ধারকের সমন্বয় হবে বা সংযোগ হবে দুই প্রকার, একটা শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। এবার শ্রেণী সমন্বয়ের ইকুয়েশনটা হবে এরকম, 1/CS ইকুয়াল টু 1/1 1/C1 প্লাস 1/C2 প্লাস ডট ডট যত সংখ্যক ধারককে তুমি সমন্বয় করতে চাও বা সংযোগ করতে চাও তার পরিমাপ। যেমন তোমাকে দুটো ধারক দেওয়া হলো, তখন তুমি ইকুয়েশনে লিখবে 1/CS ইকুয়াল 1/C1 প্লাস 1/C2, দ্যাটস ইট। এরপরে আমরা আসি সমান্তরাল সমন্বয়। সমান্তরাল সমন্বয়ের ক্ষেত্রে এটা খুবই ইজি। এখানে হচ্ছে তোমার পি দ্বারা হচ্ছে প্যারালাল বোঝাচ্ছে, যা হচ্ছে এই সমান্তরাল শব্দটির ইংরেজি। এবার হচ্ছে একটু মনোযোগ দিলে বুঝতে পারবে যে সমান্তরাল বললে আমরা জানি সমান্তরাল জিনিসটা হচ্ছে এরকম টাইপের হয়, আর
শ্রেণী হচ্ছে এরকম এরকম হয়। তো ইকুয়েশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সমান্তরালের ক্ষেত্রে হবে মানে শ্রেণীর মতো একটার পর একটা যোগ, আর শ্রেণীর ক্ষেত্রে হবে সমান্তরালের মধ্যে একটার পর একটা 1/something ভাগ ভাগ দিয়ে এটা হচ্ছে যোগ। তো এই জিনিসটা একটু মনোযোগ দিবে। তো এক্ষেত্রেও হচ্ছে তোমার যতগুলো ধারক তোমাকে যোগ করতে বলবে ওগুলো পরপর যোগ করে গেলেই তোমার হচ্ছে সমান্তরাল ধারকের একটা মান বের হয়ে যাবে। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ধারকের সমন্বয়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব হ্রাস পায়। মানে তুল্য ধারকত্ব বলতে সবগুলো ধারককে যোগ করলে যে ফলাফলটা আসবে সেটা তুল্য ধারকত্ব। শ্রেণী সমবায় করলে তুল্য ধারকত্ব হ্রাস পায়, এবং হ্রাস পাওয়ার কারণটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে 1/, মানে লব আর হর বাই লিখতেছি। তো এই কারণে তুল্য ধারকত্বটা আলটিমেটলি হ্রাস পাবে। আর যেহেতু সমান্তরাল সমবায় আমাদের কিছুই করতে হচ্ছে না, আমরা জাস্ট একটার পর একটা ধারকের মানকে যোগ করছি, তো এটা গাণিতিক আকারে এটার মান বৃদ্ধি পাবে সেটা বোঝাই যায়। তো এটা মাথায় রাখতে হবে, সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব বাড়ে। এটাও খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্ষেত্রে, যে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব হ্রাস পায় এবং সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব বৃদ্ধি পায়। পরবর্তী স্লাইডে বিভিন্ন রকম ধারক, বিভিন্ন ধরনের ধারকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনীয় ধারক, এরপরে হচ্ছে স্থির ধারক, আর হচ্ছে কাগজ ধারক। এই জিনিসগুলো আসলে বোঝার তেমন কিছু নেই, তোমরা হচ্ছে বইয়ে এর যথেষ্ট উদাহরণ পাবে, এগুলো একটু মুখস্থ করার ট্রাই করতে হবে। তো ধারকের ক্ষেত্রে আমরা জানি পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহৃত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধারক পরাবৈদ্যুতিক মাধ্যম ছাড়া তৈরি হতে পারে না। তো পরিবর্তনীয় ধারকের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বায়ু বা বাতাস। এরপরে হচ্ছে স্থির ধারক, স্থির ধারকের পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে ব্যবহৃত অভ্র, অভ্রকে অনেক সময় লেখা হয় মিকা। আর কাগজ ধারকে ব্যবহৃত হয় পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে মোমে ভেজানো পাতলা কাগজ, এটা একটু ইম্পর্টেন্ট, সবাই খেয়াল রাখবে, এটা হচ্ছে মোমে ভেজানো পাতলা কাগজ। আর ব্যবহার, পরিবর্তনীয় ধারকের ব্যবহার হিসেবে আমরা ধরুন বেতার যন্ত্রের টিউনিং এর ক্ষেত্রে। আর স্থির ধারক বা অভ্র যে পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে বেতার গ্রাহক যন্ত্র। এই দুইটা একটু খেয়াল রাখবে, একটা হচ্ছে যন্ত্রের টিউনিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে বেতার গ্রাহক যন্ত্রে ব্যবহৃত হয়, এটা অবশ্যই খেয়াল করবে। আর কাগজ ধারক ব্যবহৃত হয় ইলেকট্রনিক বর্তনীতে। এরপরে হচ্ছে আমরা স্থির তড়িৎ সম্পর্কে কিছু প্রশ্ন দেখি, যেগুলো বিগত বছরের বিভিন্ন সময়ে পরীক্ষায় এসে আছে এরকম। আচ্ছা, প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, কোনটি ধারকের ব্যবহার নয়? আমরা একটু আগে ধারক নিয়ে আলোচনা করেছি। তো এর অপশনগুলো হচ্ছে বৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরানো, তারপর হচ্ছে ফিল্টার সার্কিট, এরপরে হচ্ছে কম্পিউটারের মাউস, এরপরে হচ্ছে স্পন্দকে। এখন এই স্পন্দক কি, এই যে স্পন্দক কি, ফিল্টার সার্কিট কি, বৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরানো, এসব ক্ষেত্রে ধারকের ব্যবহার, এগুলো যদি আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় বইটা একটু খুলে থাকি তাহলে এগুলো ভালো করে বুঝতে পারবো। তো আমার কথা হচ্ছে যে কোনটি ধারকের ব্যবহার নয়, তো এটির ক্ষেত্রে আমরা যদি বই ভালো করে পড়ে থাকি তাহলে অ্যান্সার অবশ্যই আমাদের জানা থাকবে, এবং অ্যান্সারটা হবে কম্পিউটারের মাউস। মাউসে কখনোই হচ্ছে ধারকের ব্যবহারের প্রয়োজন পড়ে না। তো এরপরে হচ্ছে চার্জের অবস্থান সবসময় বস্তুর, আমরা একটু আগে চার্জ নিয়ে আলোচনা করেছি। তো এর অপশনে আছে বাইরের পৃষ্ঠে, সর্বত্র, ভিতরের পৃষ্ঠে, কেন্দ্রে। চার্জের অবস্থান সবসময় বস্তুর পৃষ্ঠে হয়ে থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে এর অ্যান্সারটা হবে বাইরের পৃষ্ঠে। এরপরে আছে কোনটি অপরিবাহী পদার্থের উদাহরণ? আমরা জানি যে পরিবাহী পদার্থ হচ্ছে যেগুলো বিদ্যুৎ পরিবহন করে, আর অপরিবাহী পদার্থ হচ্ছে যেগুলো বিদ্যুৎ পরিবহন করে না। তো এক্ষেত্রে আমরা জানি যে বৈদ্যুতিক তারে সবসময় তামার ব্যবহার হয়ে থাকে, তার মানে তামা একটি পরিবাহী পদার্থ। লোহাও একটা পরিবাহী পদার্থ। গাছ, আমরা জানি যে গাছও বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না হচ্ছে কাঁচ, তাহলে অ্যান্সার হবে এটা। আমি একটু ইরেজ করি, এগুলো হচ্ছে অ্যান্সার না, অ্যান্সার হবে অপরিবাহী পদার্থের, এটা হচ্ছে কাঁচ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আধানের এসআই একক কি? আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। এটা একবারে মুখস্থই বলা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে নার্সিং অ্যাডমিশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে তড়িৎ বিভবের একক কি? আমরা হচ্ছে তড়িৎ বিভব বললেই আমাদের হচ্ছে ভোল্টেজের কথা মনে আসবে, এবং অবশ্যই বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়,
তাহলে একক হবে ভোল্ট। এরপর হচ্ছে ইলেকট্রন ভোল্ট কিসের একক? এক্ষেত্রে তড়িৎ বিভবের সঙ্গে ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে মিলালে একই করলে হবে না। ইলেকট্রন ভোল্ট হচ্ছে সবসময় কাজের একক। এটাও একটু ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে। ইলেকট্রন ভোল্ট সবসময় হবে কাজের একক। পরবর্তী স্লাইড। তো স্থির তড়িৎ সম্পর্কে আমাদের এতটুকুই ছিল আলোচনার বিষয়। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা শুরু করি চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। চলতড়িতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে হচ্ছে চলতড়িৎ কি। চলতড়িৎ প্রথম বিষয়টা দেখলে বুঝতে পারবো, চলতড়িৎ হচ্ছে চলমান আধানে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, অর্থাৎ চলমান আধানই হচ্ছে চলতড়িৎ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহী রোধ বলে। চলতড়িতের ক্ষেত্রে এই রোধ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেমন স্থির তড়িতের ক্ষেত্রে ধারক গুরুত্বপূর্ণ ছিল, আমরা ধারকের কিছু সূত্র দেখেছি, তেমন এই চলতড়িতের ক্ষেত্রে রোধ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তৃতীয় বিষয়টা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, মনে রাখতে হবে যে রোধ সবসময় তাপমাত্রার সাথে সাথে বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাসের সাথে সাথে হ্রাস পায়। এখানেই দেখা যাচ্ছে তাপমাত্রা হ্রাস পেলে রোধ হ্রাস পায়। এরপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের ক্ষেত্রে রোধ হ্রাস পায়। এটা হচ্ছে এক্সেপশন, এটা আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র কার্বন এক্সেপশন, কার্বনের ক্ষেত্রে রোধ তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হচ্ছে হ্রাস পায়। যেহেতু কার্বন একটা অধাতু, এই কারণে কার্বনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পাবে। কার্বন এরপরে হচ্ছে পরিবাহিতে রোধ তাপমাত্রার সমানুপাতিক। এই যে এটা লক্ষ্য করা যাবে, উপরে যে আলোচনা হলো এটা হচ্ছে এই লাস্টের লাইনে লেখা আছে, পরিবাহিতে রোধ তাপমাত্রার সমানুপাতিক। মানে তাপমাত্রা যদি বাড়ে বিষয়টা হবে এরকম, আর প্রপোর্শনেট টু টি। পরে আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। এখানে হচ্ছে আমরা চলতড়িতে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ সাইড, এটা ব্যাটারি পজিটিভ সাইড। তো হচ্ছে এখান থেকে ইলেকট্রিসিটি গিয়ে বিদ্যুৎটা জ্বালাচ্ছে। এখানে সুইচ আছে, সুইচ অফ করলে কারেন্ট চলবে, সুইচ অফ। ওকে, এরপরে হচ্ছে পরবর্তী স্লাইড। এরপর হচ্ছে এখানে চলতড়িৎ সম্পর্কিত কিছু রাশি এবং তার একক দেয়া আছে। তো প্রথমটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে ইলেকট্রিসিটি বা আই দিয়ে প্রকাশ করা হচ্ছে। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, এবং অ্যাম্পিয়ারকে যখন আমরা একক হিসেবে লিখব তখন হচ্ছে বড় হাতের এ লিখব। এটাও চাইলে লেখা যায়, কিন্তু এই বড় হাতের এ লেখাটাই সব থেকে শ্রেয়। এরপরে হচ্ছে তড়িৎ বিভব। বিভবকে লেখা হয় ভোল্ট। এখানে লেখাই আছে ভোল্ট, এবং এটাকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হবে। এরপরে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, এই কারণে রোধকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর রোধের একক হচ্ছে ওহম, ওহমকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এরপর কিছু জানার বিষয় হচ্ছে তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়লেও পরিবাহকত্ব হ্রাস পায়। তাহলে আমরা আগের স্লাইডে দেখেছি তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে। এখানকার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পরিবাহকত্ব হ্রাস পায়। তো রোধ এবং পরিবাহকত্ব এই দুইটা পরস্পরের বিপরীত, এটা আমরা এই ইনফরমেশনটা থেকে জানতে পারছি। পরিবাহকত্ব হচ্ছে যে ধর্মের কারণে ওই পদার্থের মধ্যে থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর রোধ হচ্ছে যে কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। তাহলে তাপমাত্রা বাড়লে এর সম্পর্ক হচ্ছে রোধের বিপরীত, অর্থাৎ পরিবাহকত্ব হ্রাস পাবে। পরিবাহকত্ব রোধের বিপরীত রাশি আমি আগেই বললাম। পরিবাহী রোধ হচ্ছে দৈর্ঘ্য, উপাদান, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এবার দৈর্ঘ্যকে সাধারণত আমরা লেন্থ বা এল দিয়ে প্রকাশ করি। উপাদানকে আমরা হচ্ছে তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা হচ্ছে এ দ্বারা প্রকাশ করছি, বা এরিয়া যাকে বলে। পরবর্তী স্লাইডে গেলে আমরা দেখতে পাবো রোধের সূত্র। রোধের সূত্র চলতড়িতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগেই বলেছি যে ধারক বোঝানোর সময় যে স্থির তড়িতের ক্ষেত্রে ধারক একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং চলতড়িতের ক্ষেত্রে রোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী কর্তৃক তা বাধা পায়। এই বাধা প্রদানের ধর্মকে রোধ বলে। এটা মাঝে মধ্যে তোমার এমসিকিউতে আসতে পারে যে কোন ধর্মের কারণে এর মধ্যে থেকে হচ্ছে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, তখন আমাদের এটার অ্যান্সার হবে রোধ। তো রোধের হচ্ছে দুটি সূত্র রয়েছে, এটা মাথায় রাখতে হবে। রোধের দুটি সূত্র, একটি হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর সূত্র। দৈর্ঘ্যের সূত্রে আমরা দেখতে পারি তাপমাত্রা ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে কোনো একটি পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ রোধ হচ্ছে
এল এর সমানুপাতিক, বা এখানে রোধ হচ্ছে রেজিস্ট্যান্স আর এল হচ্ছে দৈর্ঘ্য। তো কি কি জিনিস স্থির থাকবে দৈর্ঘ্যের সূত্রে? তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রে আমরা দেখতে পাচ্ছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এক্ষেত্রে তাপমাত্রা, দৈর্ঘ্য এবং উপাদান, তাপমাত্রা, দৈর্ঘ্য, উপাদান দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, স্থির থাকবে এবং কোনো একটি পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে। এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ এবং এটা হচ্ছে রোধ, এরা পরস্পরের ব্যস্তানুপাতিক হবে। তারপরে হচ্ছে সূত্রটাকে আমরা দুইটা সূত্র যখন আমরা একসঙ্গে জুড়বো তখন রোধের সূত্রটা আলটিমেটলি এরকম দেখাবে। সেটা হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। এখন প্রশ্ন হচ্ছে এই রো জিনিসটা কি? রো হচ্ছে একটি ধ্রুবক। এই রো হচ্ছে একটি ধ্রুবক। এখানে দেখা যাচ্ছে রো একটা ধ্রুবক। রোকে আপেক্ষিক রোধও বলা হয়। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। রোধের একক হচ্ছে ওহম এবং আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। এই যে এটা হচ্ছে মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আপেক্ষিক পরিবাহিতাকে সিমেন্স বলে, অর্থাৎ পরিবাহিকত্বকে মানে এস দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পড়ার সময় এই বিষয়গুলো একদমই ভুললে চলবে না, যে পরিবাহিতাকে সিমেন্স বলে, তারপরে আপেক্ষিক রোধের একক ওহম মিটার এবং আপেক্ষিক রোধকে রো দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে রোধের ক্ষেত্রে আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যেমন আমি তোমাদেরকে দেখিয়েছি ধারকের সংযোগ, তেমনি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোধের সংযোগ। আর রোধের শ্রেণী সংযোগের ক্ষেত্রে হবে আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস এখানে হচ্ছে তুমি যত সংখ্যক রোধ যোগ করতে চাও ইকুয়াল টু আর এন, মানে তুমি এন সংখ্যক রোধ যোগ করলে তোমার যে ফলাফলটা আসবে এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বা শ্রেণী সংযোগের ক্ষেত্রে। এরপরে আসি সমান্তরাল রোধের সমান্তরাল সংযোগ কেমন হবে। সমান্তরাল সংযোগ, আমি এটা একটু সমান্তরাল সংযোগের ক্ষেত্রে হবে, আমি বলেছিলাম তোমাদের ধারকের অপোজিট, তাহলে এক্ষেত্রে হবে আর পি ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই প্লাস ডট 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 1 বাই, অর্থাৎ এন সংখ্যক রোধের প্যারালাল সংযোগের সূত্র হবে এটা। এখানে তুমি রোধের মানগুলো বসিয়ে ক্যালকুলেটর প্রেস করলে, বা যেহেতু আমাদের নার্সিং অ্যাডমিশনের ক্ষেত্রে এর থেকে কোনো জটিল ম্যাথ দিবে না যেগুলো ক্যালকুলেটর ইউজ করতে হবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করার পারমিশন নেই। তুমি যে রোধের মানগুলো দেবে ওগুলো দিয়ে হাতে হাতেই আমি আশা করি সলভ করতে পারবে। এক্ষেত্রে জটিল প্রশ্ন আসে না। তো এতটুকুই ছিল রোধ সম্পর্কে। এখন আমরা আসি ওহমের সূত্রে। ওহমের সূত্রে হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ বিভব ইকুয়াল টু বা তড়িৎ বিভব ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইন্টু রোধ। তো এখানে লেখাই আছে ভি ইকুয়াল টু বিভব, আই ইকুয়াল টু তড়িৎ প্রবাহ এবং আর হচ্ছে রোধ। এখন আসি হচ্ছে বিদ্যুৎ শক্তি। কোনো বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার সামর্থ্যকে এর বিদ্যুৎ শক্তি বলা হয়, যেটা আমরা স্বাভাবিকভাবে যে কোনো ক্ষেত্রেই বলতে পারি যে একটা মানুষ বেশি কাজ করতে পারে তার মানে তার শক্তি বেশি, মানে কাজ করার ক্ষমতাটাকেই আমরা মূলত বলে থাকি শক্তি। তো বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার সামর্থ্য হচ্ছে বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক শক্তিকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। শুধু বৈদ্যুতিক শক্তি না, আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে যেসব প্রথম পত্র বা অন্যান্য চ্যাপ্টারে শক্তি বলতে আমরা ডাব্লিউ বা ওয়ার্ক দ্বারা বুঝাই। তো এক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ, এটা দিয়ে ওয়ার্ক বা হচ্ছে শক্তি বোঝাচ্ছে, কাজ বা শক্তি এক্ষেত্রে একই জিনিস। তো এটা সূত্র হবে ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টি। এখানের যে এককগুলো বা রাশিগুলো আছে সবগুলোই আমাদের পরিচিত। ভি হচ্ছে তোমার বিভব বা ভোল্টেজ, আর হচ্ছে রোধ, আর হচ্ছে টি হচ্ছে তাপমাত্রা। তো এই সূত্রটা মুখস্থ বা তোমাদের মেমোরাইজ করতে হবে এবং সূত্রটা অ্যাপ্লাই করা শিখতে হবে। এটা থেকেও মাঝে মধ্যে এমন ম্যাথ আসে যা তুমি হাতে কলমে সলভ করে অ্যান্সার করতে পারবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটার তো সেম, এটাও একটা গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কাজ এবং শক্তি উভয়ের একক হচ্ছে জুল। আমি তোমাদের এখানেই বললাম যে কাজ এবং শক্তি দুটোকে প্রকাশক রাশি এক, তো এদের এককও হচ্ছে জুল। ক্ষমতা হচ্ছে কোনো যন্ত্রের কাজ করার হার। এই জিনিসটা একটু নোটিস করতে হবে, হার মানে সে একক সময়ে কত কাজ করতে পারে। তাহলে
ক্ষমতা এই ক্ষেত্রেও আমাদের বাস্তব জীবনের ক্ষমতার মতো, যে সে কত কাজ করতে পারে। আমরা নর্মালি বলে থাকি যে তার অনেক বেশি ক্ষমতা, অনেক বেশি কাজ করতে পারে। তো এই ক্ষেত্রেও বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার হারকে তার ক্ষমতা বলা হয়। একে হচ্ছে পি দ্বারা বা পাওয়ার দ্বারা বোঝায়। অর্থাৎ এবার আমরা দেখি ক্ষমতার সূত্রটা। এই যে এখানে তোমরা দেখতে পাবে ক্ষমতার সূত্র। ক্ষমতার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু, দুঃখিত, এটা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক আর টি হচ্ছে সময়। অর্থাৎ এখানে সে মানে প্রতি একক সময়ে কতটুকু কাজ করতে পারছে। ধরো এখানে সে হচ্ছে আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে উদাহরণই দেখতে পাবো। এছাড়া আরো কিছু সূত্র আছে এই অধ্যায়ে। সূত্রগুলো হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখানে হচ্ছে যে তড়িৎ বিভবটা দেয়া থাকবে তার স্কোয়ারের সাথে রোধ দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ক্ষমতা পাবো। যখন প্রশ্ন হচ্ছে আমাদের সময় বা হচ্ছে কাজের মান না দেয়া থাকবে, তো তখন আমাদের প্রশ্নে খেয়াল করতে হবে রোধ এবং তড়িৎ বিভব এ দুটো দেয়া থাকলে আমরা তখন হচ্ছে ওই তড়িৎ যন্ত্রটার ক্ষমতা বের করতে পারবো। এর পরের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। যদি প্রশ্নে দেওয়া থাকে তার তড়িৎ প্রবাহ এবং রোধ, এই দুটো জিনিস দেওয়া থাকলে আমরা হচ্ছে ওই যন্ত্রের ক্ষমতা নির্ণয় করতে পারবো। এরপরে হচ্ছে পি ইকুয়াল টু ভিআই। এক্ষেত্রে হচ্ছে যদি বিভব এবং তড়িৎ প্রবাহ দেওয়া থাকে তাহলেও আমরা ওই বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা নির্ণয় করতে পারবো। এরপরে হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি পরিচিত। কোনো বৈদ্যুতিক যন্ত্র কিনলে আমাদের ওই যন্ত্রের নিচে লেখা থাকে যে এত ওয়াট, 60 ওয়াট। অথবা আমরা যখন বৈদ্যুতিক বাল্ব কিনি, বাল্বের আমরা জানি যে বাল্বকে বলা হয় 100 ওয়াটের বাল্ব বা 60 ওয়াটের বাল্ব। তো এই ওয়াটটাই হচ্ছে এই যে ক্ষমতার একক, মানে ওই বাল্বের ক্ষমতা কত এটাই প্রকাশ করছে। এরপর হচ্ছে ওয়াট ঘন্টা। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওয়াট ঘন্টা কি? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে হচ্ছে 1 ওয়াট ঘন্টা বলে। তাহলে হচ্ছে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 2 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হবে সেটা হচ্ছে 2 ওয়াট ঘন্টা। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা এভাবে করতে হবে। এরপর হচ্ছে কিলোওয়াট ঘন্টা কি? কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, এখানে খেয়াল করবে ওয়াট ক্ষমতা সম্পন্ন এবং কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। কিলোওয়াট বলতে হবে 1000, মানে আমরা জানি যে কিলো 1 কিলো হচ্ছে, তো কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট। এখানে যদি কিলোওয়াট লিখি তাহলে এটা হচ্ছে 1000 ওয়াট। তাহলে কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে, আচ্ছা এখানে আমি একটা লিখতে ভুলে গেছি, এখানে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হবে তাকে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বলে। তাহলে এখানে আমরা দেখি 1 কিলোওয়াট ঘন্টার হিসাব। 1 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে 1000 ওয়াট আওয়ার। 1000 এর সাথে হচ্ছে 3600 জুল এবং এর আলটিমেট রেজাল্টটা হবে। এবার হচ্ছে এই 3600 জুল এটা কি করে আসলো? এটা হচ্ছে এখানে যে 1 আওয়ার আছে, 1 আওয়ারকে আমরা হচ্ছে 60 মিনিটে নিব, কনভার্ট করব। তো 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। তো এগুলো হচ্ছে গুণ করলে আমার এই 3600 জুল আসবে এবং আলটিমেটলি 1 কিলোওয়াট সমান আমাদের 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল আসবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো জায়গায় এই প্রশ্নটা খুবই কমন পাবে যে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত জুল। ঠিক আছে, তো পরবর্তী স্লাইড। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে বিটিও বা হচ্ছে ইউনিট। আমাদের বাসা বাড়িতে সবারই বৈদ্যুতিক মিটার আছে এবং মিটারের বিল দেওয়ার সময় আমরা সবসময় বলি কত ইউনিট বিদ্যুতের বিল এসেছে, কত ইউনিট। ইউনিট শব্দটা আমরা সব জায়গায় শুনি। তো ইউনিটটা আসলে হিসাব করে কিলোওয়াট আওয়ারে। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 ইউনিট। এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, এটাও মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের চলতড়িৎ সম্পর্কিত কিছু প্রশ্ন। আসুন প্রশ্নগুলো দেখি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে একটি 200 ভোল্ট আর 40 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। ধরো তুমি একটা বাল্ব কিনে নিয়ে আসলে, বাল্বের গায়ে বক্সের গায়ে লেখা থাকলো যে এটা হচ্ছে একটা 40 ওয়াট আর 200 ভোল্ট। এই বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ অর্থাৎ আই কত, এটা আমাদের বের করতে হবে। তো এটার কোন সূত্রে ফেলতে হবে, এখানে আমার কি কি দেওয়া আছে আমরা দেখি। এখানে আমাদের দেওয়া আছে, এখানে হচ্ছে ভি দেওয়া আছে
200, আর এখানে হচ্ছে পি দেয়া আছে 40। তাহলে আমরা আগের স্লাইডটা খেয়াল করি, এখানে আমাদের সূত্র আছে পি ইকুয়াল টু ভিআই। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সার পাবো, এবং অ্যান্সারটা তোমরা নিজেরা বের করে নিবে। তো আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সার হবে 0.2 অ্যাম্পিয়ার। যেহেতু এখানে তড়িৎ প্রবাহ তো কত হবে, তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা সব কখনো ভুল করবে না। অনেক সময় তোমাকে কনফিউজ করার জন্য এখানে এই দুটো অপশনে হয়তো বা অ্যাম্পিয়ার দেয়া নেই, অথবা তোমার এই 0.2 অ্যাম্পিয়ার এক জায়গায় আছে আর এক জায়গায় শুধু 0.2 আছে, তখন তোমার কোনটা দাগাতে হবে? অবশ্যই যেখানে অ্যাম্পিয়ার দেয়া আছে ওইটা দাগাতে হবে। এই ক্ষেত্রে খুবই মানে কি বলবো, মনোযোগী হতে হবে, ভুল করা যাবে না। পরিবাহীর রোধ কোনটির উপর নির্ভর করে না? আবার বলছি, প্রশ্ন পড়েই শুধু করে মানে নির্ভর করে এটা দেখে দাগিয়ে দিলে হবে না, এখানে অবশ্যই খেয়াল করতে হবে। এরকম ছোটখাটো ভুল আমরা সবাই করে থাকি। দৈর্ঘ্য, উপাদান, স্থিতিস্থাপকতা, তাপমাত্রা। এর মধ্যে আমরা রোধের সূত্রে চলে যাই, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। যে রোধের ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা, দৈর্ঘ্য, উপাদান, আর একটা জিনিস হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে কোথাও কিন্তু স্থিতিস্থাপকতা জিনিসটা নেই, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে এই যে এটা স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে এই যে নির্ভর করে না, এই প্রশ্নের উত্তর হবে স্থিতিস্থাপকতা। এরপরের প্রশ্ন হচ্ছে, একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, আবারও খেয়াল করো, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে এর রোধ কি হবে? তো আবারও আমাদের রোধের ওই স্লাইডে ফিরে যেতে হবে। এই যে দৈর্ঘ্যের সূত্রে কি বলা আছে? তাপমাত্রা ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে কোন একটি পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ রো আর ইজ প্রপোর্শনাল টু এল। তাহলে আমরা আবার ফিরে যাই আমাদের প্রশ্নে, যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কি হবে? তাহলে আমরা জানি আর সমানুপাতিক এল, তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় অবশ্যই আমাদের রোধও দ্বিগুণ হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল? আমি একটু আগে তোমাদের দেখিয়েছি, এই যে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 3.6 × 10⁶ জুল। তাহলে আমরা ফিরে যাই আমাদের স্লাইডে। তাহলে 3.6, এখানে খুবই দুঃখিত, এখানে পয়েন্টটা দেখা যাচ্ছে না, 3.6 × 10⁶ জুল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যান্সার, এখানে একটা 3.6 × 10⁶ জুল। তো এই ছিল আমার ক্লাস, ধন্যবাদ সবাইকে।